করছে। আচ্ছা, যাই হোক, এখন নালিশ খারিজ কখন করবে? নালিশ খারিজ করবে আপনার যখন ম্যাজিস্ট্রেট পুলিশকে বলবে তদন্তের জন্য। প্রথমে কি ম্যাজিস্ট্রেটের কাছে যিনি বাদী আছেন তার জবানবন্দিটা উনি রেকর্ড করবে। কত ধারায়? 200 ধারায়। কত ধারায়? 200 ধারায়। আর এটা অনুসন্ধানের জন্য 202 ধারায় আপনার পুলিশ কর্তৃক অনুসন্ধান হবে। পুলিশ অনুসন্ধান শেষে আপনার যে রিপোর্ট দেবে, হ্যাঁ, সেটা হইতে পারে চার্জশিট, হইতে পারে ফাইনাল রিপোর্ট। নর্মালি ফাইনাল রিপোর্টের বেলায় ওইটা দেওয়ার পরে যখন ম্যাজিস্ট্রেট মনে করবেন যে এই মামলাটা চলার মতো, সামনে ফরওয়ার্ড হওয়ার মতো যথেষ্ট ভিত্তি নাই, সেক্ষেত্রে তিনি কি করে দেবেন? খারিজ করে দেবেন। এখন মনে করেন এখানে আপনার ফারহানা আপু হলো বাদী, তিনি মনে করতেছেন না এটা চলতে হবে, কারণ আমি বাদী হিসাবে আমি ক্ষতিগ্রস্ত। তখন তিনি কি করবেন? তখন তিনি এই আদেশের বিরুদ্ধে আপনার দায়রা জজ আদালতে রিভিশন দিবেন। দায়রা জজকে, দায়রা জজ হলো দায়রা আদালতের সবচেয়ে উপরের যে কোর্ট। যেমন আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়ছিলাম, সেখানে 5টা কোর্ট ছিল। সর্বোচ্চ কোর্ট যেটা ছিল সেটার নাম কি? কার মনে আছে? হ্যাঁ, জেলা জজ আদালত। আর সেটা হলো দেওয়ানির ক্ষেত্রে। আর ফৌজদারির ক্ষেত্রে সর্বোচ্চ কোনটা ফারহানা আপু? দায়রা জজ। ঠিক আছে, দায়রা জজ। এই দায়রা জজ, তার নিচে আছে অতিরিক্ত দায়রা, তার নিচে যুগ্ম দায়রা। এই গেল দায়রা আদালত। তারপরে হলো ম্যাজিস্ট্রেট আদালত, সেখানে জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। একজন কিন্তু আরেকজনের আন্ডারে, সবসময় মনে রাখবেন এটা কিন্তু একটা চেইন। যদি আমরা চেইন হিসাবে চিন্তা করি, চেইনটা হবে হলো উপর থেকে নিচের দিকে আসলে প্রথমে দায়রা আদালতের 3জন যিনি আছেন, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তারপরে আসবে জুডিশিয়ালের যিনি প্রধান আছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার নিচে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আপনার নালিশটা, কমপ্লেইনটা যখন কোর্ট থেকে খারিজ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আপনি রিভিশন দায়ের করবেন। রিভিশন মানে হলো যে রিভিশনে নর্মালি কি দেখা হয়? আপিল, রিভিউ, রিভিশন। রিভিশনে দেখা হয় যে আপনার কোনো আইনগত ত্রুটি ছিল কি না, কেন এই মামলাটা চলবে না, এটার জন্য আপনি ওই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। ঠিক আছে? এখন মনে করেন এই তদন্তের পরে ম্যাজিস্ট্রেট দেখলো এইখানে এই মামলাটা আমলে নেয়ার মতো যথেষ্ট কারণ আছে। ঠিক আছে? তাহলে কি এখন ম্যাজিস্ট্রেট মনে করলো এই জবানবন্দি নেয়ার পরে যে এই মামলাটা আমলে নেয়ার মতো যথেষ্ট কারণ আছে। এখন ম্যাজিস্ট্রেট যখন এই জিনিসটা মনে করবে, তখন কি করবে? তখন কিন্তু তিনি পরোয়ানা ইস্যু করবে। তাহলে আমরা জানলাম পরোয়ানা কখন স্থগিত, নালিশটা কখন খারিজ হয়ে যাবে, আর পরোয়ানা কখন ইস্যু করবে। তখন তিনি কি, তিনি আপনার ওয়ারেন্ট মামলাকে ওয়ারেন্ট বা সমন জারি করবেন, তাই না? এখন আসেন এই সমনের ক্ষেত্রে শর্ত কি? শর্ত হলো ফরিয়াদি যিনি আছেন, মানে দেওয়ানিতে বাদী বলে, এখানে বলে ফরিয়াদি, মানে যে কমপ্লেইনেন্ট আছেন, নালিশকারী বা ফরিয়াদি যিনি আছেন, তিনি সাক্ষীর তালিকা এবং এই ওয়ারেন্টের একটা ফি আছে, কোর্ট ফি, সেটা দাখিল করবেন। ঠিক আছে? উনি যদি সাক্ষীর তালিকা না দিতে পারেন, পরোয়ানার ফি দাখিল না করেন, ব্যর্থ হইলে এই নালিশটা খারিজ হয়ে যাবে। ঠিক আছে? এখানে এই কয়েকটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন ইম্পর্টেন্সের দিক দিয়ে আপনাদের ফাইনাল ইয়ারের ব্রড কোশ্চেনের সঙ্গে সম্পর্কিত চার্জের বিষয়বস্তুটা কি, চার্জে সুস্পষ্টভাবে কি কি উল্লেখ থাকতে হবে, সারা জীবন লাগবে। এখন দেখেন আপনার চার্জের বিষয়বস্তু হলো 7টা বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে অ্যাকর্ডিং টু সিআরপিসি সেকশন নাম্বার 221। সেই 7টা বিষয়ের ভিতরে রেকর্ডিং হচ্ছে, আপনারা পরবর্তীতে শুনেন। আপনার অপরাধের নাম, এখন মনে করেন অপরাধের নাম নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে সংজ্ঞায়িত করে দেবে যে এটা এই ধরনের অপরাধ। ঠিক আছে? এবং এটা যদি যে অপরাধ, মনে করেন চুরি হয়ে থাকলে কত নম্বর ধারা অনুযায়ী চুরির অপরাধ,
আমরা চুরি, ডাকাতি এবং দস্যুতার পার্থক্য পড়ছি দণ্ডবিধিতে ইতিমধ্যেই। তো আমরা জানি যে চুরির সেকশন হলো 378 নম্বর সেকশন, হ্যাঁ, অথবা দস্যুতা 390, অথবা ডাকাতি 392। যে সেকশনে পড়বে সেই সেকশনটা আমরা কি করব, সংশ্লিষ্ট আইন এবং ধারা উল্লেখ করে দেব। অপরাধের সময়, স্থান, ভুক্তভোগীর পরিচয়, হ্যাঁ, আচ্ছা। আর পূর্বে যদি তার কোনো দণ্ড থাইকা থাকে, প্রযোজ্য যদি হয়, সেক্ষেত্রে সেটা এখানে বসবে। আর হলো চার্জের ভাষা, চার্জের ভাষাটা যদি আপনার ইংরেজি হয় ইংরেজি, বাংলা হইলে বাংলা, নর্মালি বাংলাই থাকে, ঠিক আছে। তাহলে আমাকে জানলাম যে চার্জের বিষয়বস্তুর ক্ষেত্রে 7টা বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। অপরাধের নাম, সংজ্ঞা, আইনু ধারা, সময় ও স্থান, পরিচয়, পূর্ববর্তী দণ্ড, ভাষা। সংক্ষেপে যদি মনে রাখতে চাই, কীভাবে মনে রাখবো? নাম, কিসের নাম? অপরাধের নাম, নাম, সংজ্ঞা। ওই অপরাধটা যদি নাম যদি না থাকে, সেক্ষেত্রে এটাকে সংজ্ঞায়িত করব যে এই ধরনের অপরাধ করছে। তারপরে হলো সংশ্লিষ্ট আইন ও ধারা, এটাকে কীভাবে মনে রাখবো? নাম, সংজ্ঞা, আইন ও ধারা। তারপরে সময় ও স্থান, এই 4টা, নাম, সংজ্ঞা, আইন ও ধারা, সময় ও স্থান। তারপরে হলো পরিচয়, কার পরিচয়? ভুক্তভোগীর পরিচয়। তারপরে কি? পূর্ববর্তী দণ্ড যদি প্রযোজ্য থেকে থাকে। আর হলো চার্জের ভাষাটা কি, বাংলা নাকি ইংরেজি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে চার্জের যদি বড় সড়ো ধরনের ভুল হয়, আপনাদের এই ধারাগুলা কিন্তু ফাইনাল ইয়ারের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ ঠাড়া জানতে হবে এরকম না, এটা বার কাউন্সিলের জন্য। বাট আপনাদেরকে আমি কি বলছি, জাস্ট জিনিসগুলো শুনেন, তারপরে আপনার ব্রড কোশ্চেনগুলো যখন আমি বলে যাব, আপনি দেখবেন মিলাইতে পারতেছেন যে এইটা তো এই জায়গায় ছিল, এটা তো ওই জায়গায় শুনছি, এটা তো এইভাবে, ঠিক আছে। আচ্ছা, চার্জে যদি বড়সড় ভুল হয়, বড়সড় ভুল হয়, ভুলের ফলাফলটা কি হবে? এই চার্জের যদি গুরুতর ভুল হয়, তাহলে এই ভুলের কারণে আসামি যদি আত্মপক্ষ সমর্থনে বিভ্রান্ত হয়, সেক্ষেত্রে আপিল রিভিশন আদালত নতুন বিচারের নির্দেশ দিতে হবে, অথবা দণ্ডাদেশ রদ করতে পারবে। এই যে দণ্ডাদেশ রদ করা, এটা আদালতের ভাষায় বলে স্কোয়াশ, আদালতের ভাষায় বলে কোয়াশ, কিউইউএএসএস, হ্যাঁ। এটা মূলত বোঝাইছে আপনার বাদীর যে পুলিশ যে চার্জটা করছে, এই চার্জের কারণে মনে করেন আসামি পক্ষ সে বিভ্রান্ত হয়ে গেল, ঠিক আছে। বিভ্রান্ত বলতে সেখানে গুরুতর ভুল আছে, সেটা আইনগত ভুল হইতে পারে, তথ্যগত ভুল হইতে পারে, আইনগত ভুল হইতে পারে, তথ্যগত ভুল হইতে পারে। আচ্ছা, এখন দেখেন এই কোশ্চেনটা আপনাদের ব্রড কোশ্চেনে ছোট সাব কোশ্চেন হিসাবে থাকে, সেটা হলো একই ধরনের 3টি অপরাধের একত্রে বিচার। 2টা অপরাধ অথবা 3টা অপরাধ, হ্যাঁ, একই ধরনের, তাহলে সর্বোচ্চ কয়টা অপরাধের একত্রে বিচার করতে পারবে? 3টা অপরাধ, ঠিক আছে। এটা হইতে পারে আপনার মনে করেন চুরির সঙ্গে শীতকাইটা চুরি, তারপরে এটার সঙ্গে ট্রেসপাস জড়িত, ট্রেসপাস কি অনধিকার প্রবেশ জড়িত, তারপরে এই যে 2-3টা ঘটনা বললাম, এই 3টার ক্ষেত্রে, সর্বোচ্চ 3টার ক্ষেত্রে সে একসাথে বিচার করতে পারবে, কারণ ট্রেসপাসের এক শাস্তি, চুরির নর্মাল চুরির এক শাস্তি, আবার ভাইঙা শীতকাইটা এইগুলো ভাইঙা যদি ঢুকে, সেক্ষেত্রে তার আরেক শাস্তি। এখন 3 বছর হোক, 7 বছর হোক, অথবা 2 বছর হোক, 3টার যদি 3টা অপরাধের শাস্তি থাকে দণ্ডবিধি অনুযায়ী, ঠিক আছে। একই ধরনের অপরাধ যদি হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 3টা অপরাধ একসাথে একত্রে বিচার করা যাবে, এটা বলছে এই সেকশনে। আপনাকে কোশ্চেনটা ব্রডের ভিতরে ছোট কোশ্চেনটা এভাবে থাকতে পারে যে একই ধরনের অপরাধ 2 বা ততোধিক, অথবা 3টা অপরাধ, 2টা অপরাধ, নর্মালি থাকে 2টা অপরাধ একসঙ্গে বিচার করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। সেটা কোথায় আছে? সেটা আপনার এই ফৌজদারি কার্যবিধির 234 নম্বর সেকশনে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আপনার না, উদাহরণ লাগবে না আপনার এখানে, এটাতে সর্বোচ্চ 2 মার্কস থাকে। আপনি উদাহরণ দিতে পারলে ভালো, আপনি যদি মনে করেন উদাহরণ দিতে চান, আপনি এভাবে দিতে পারেন যে
ট্রেসপাস, অনধিকার, একটা চুরির ক্ষেত্রে সেখানে ট্রেসপাস ঘটে, আবার চুরিও হয়েছে, আবার চুরিটা আবার শীত কেটা হয়েছে। তো চুরির ক্ষেত্রে আমরা জানি 378 চুরি, 69 হলো আপনার শাস্তি। হ্যাঁ, শাস্তি কত? সাপোজ 2 বছর। এখন সে যদি আপনার দেয়াল ভাঙা ঢুকে অথবা শীত কেটে, নর্মালি শীত কেটে ঢুকে, তো সেই ক্ষেত্রে কি মাটি অথবা কোনো কিছু করে ঢুকে, সেই ক্ষেত্রে সেটার শাস্তি চুরির ক্ষেত্রে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত আছে। তারপরে মনে করেন এই 2-3টা জিনিস একসাথে আপনার একই অপরাধে করা যাবে। আর আপনি যদি মনে করেন 2 মার্কসের জন্য 3 লাইন লিখলেই যথেষ্ট অথবা হাফ পেজ লিখলেই যথেষ্ট, সেক্ষেত্রে আপনি বলতে পারেন একই ধরনের অপরাধ ফৌজদারি কার্যবিধির 234 নম্বর ধারা অনুযায়ী সর্বোচ্চ 3টা অপরাধ একসাথে বিচার করতে পারে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলতে খেয়াল ছিল না, এই ক্ষেত্রে ওই অপরাধগুলো সংগঠিত হইতে হবে 12 মাসের ভিতরে। মানে টেনিওরটা কত? প্রথম অপরাধ থেকে লাস্ট যে অপরাধ, যদি 3টা অপরাধ হয়, 5টা হলো কিন্তু 3টা নেওয়া যাবে, 3টা অপরাধ একই ধরনের অপরাধ 12 মাসের ভিতরে যদি সংগঠিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে একত্রে বিচার করা যাবে। এইটুকু কথা আপনার লিখলে এখানে এনাফ। আপনি বিচার করবেন যে কোশ্চেনটা আসলে কত বড় এবং আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে, পার্থক্য হলে কিভাবে অ্যান্সার করব, শর্ট কোশ্চেন কিভাবে আইডেন্টিফাই করব, সংজ্ঞা কিভাবে আইডেন্টিফাই করব, ব্রড কোশ্চেন কিভাবে আইডেন্টিফাই করব, এগুলো কিন্তু আমি ইতিমধ্যে ক্লাসে বলছি। হ্যাঁ, তো আমি সেই অনুযায়ী আমাকে লিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কি আপনারা দেখেন 20 মার্কসের কোশ্চেনে মার্কস কিন্তু ডিস্ট্রিবিউশন করা থাকে না, বাট যখন বলবে যে স্বাক্ষর আইনের সংজ্ঞা দাও, ঠিক আছে, অথবা সাক্ষ্য আইন এবং অমুক আইনের ভিতরে, ঠিক আছে, বেসিক পার্থক্যগুলো কী কী, তখন তারপরে কি এরকম থাকতে পারে ছোট যে সাক্ষ্য আইনের কি একটি স্বয়ংসম্পূর্ণ আইন, আর লাস্টে থাকতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষ্য আইনের এই সসো। তাহলে আমি বুঝলাম যে প্রথমে যেটা আছে সেটা হলো সংজ্ঞা, সেটাতে 2 থেকে 3 মার্কস। তারপরে যে শর্ট কোশ্চেনটা থাকবে সেটাতে সর্বোচ্চ 4 মার্কস, পার্থক্যটাতে 5 মার্কস, ঠিক আছে? তাহলে কি এখানে আপনার 10-11 চলে গেল। আর শেষের যেটা থাকবে সেটা নর্মালি ব্রড কোশ্চেন দেয়, সেটাতে 8 মার্কস থাকে তুলনামূলক। আমি যদি এইভাবে ডিফাইন করতে পারি, কারণ কি টিচার যখন খাতা দেখে তখন দেখে যে কোশ্চেনটা যেভাবে অ্যান্সার করার কথা ওই জায়গায় গিয়ে সে ওই পরিমাণ উত্তর পায় না অথবা ওই পরিমাণ লাইন পায় না, এই জিনিসটা জানাটা জরুরি পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আমি যদি আমার উদাহরণ দেই, মনে করেন সাক্ষ্য আইনে আমাকে 67 দিছে, তো 67 দিছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাকে মিনিমাম 13, 14, 15 এইরকম মার্কিং করছে। তো এই মার্কিংগুলো যে করছে এখানে কিন্তু 10-এর বেশি দিতে চায় না, 10 দিলেই আপনার 50, ঠিক আছে, 11 দিলেই 55। তো আপনাকে যদি মার্কিং যখন করবে, আমার এখানে খুব স্পেসিফাই ছিল এবং আমি বলে দিয়েছিলাম যে ওখানে আমি নিজে আগে ভাগ করি। আমি প্রথমে কোশ্চেনটার উপরে আমার যদি সেকশন মনে থাকে আমি ছোট করে সেকশনটা লিখে ফেলাই, কারণ আমি যখন লিখতে যাব তখন আমার মনে নাও আসতে পারে, যেগুলো আমার মনে থাকবে আপনারা এই কাজটা করবেন। তারপরে হলো আপনার ডেফিনেশনের জন্য যতটুকু এতটুকুই, আর প্রত্যেক খাতায় আপনার সর্বনিম্ন 10-11 লাইন, সর্বোচ্চ 12 লাইনের বেশি লেখা যাবে না, ঠিক আছে? এই পয়েন্ট আউটগুলি যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনার মার্কসটা ভালো ওঠার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে দেখেন কোনো অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে সন্দেহ, এটার প্রয়োজন নাই। এখানে আপনারা দেখেন যে ম্যাজিস্ট্রেট কোর্ট আর সেশন কোর্ট নিয়ে যে কথা বলতেছি, এইগুলো আসলে কোথায় কীভাবে সন্নিবেশিত আছে এই জিনিসগুলো এখানে আছে। যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে আপনার বলা আছে যে ধারা 241 থেকে 245 পর্যন্ত, আর সেশন কোর্ট নিয়ে আছে 265C থেকে 265K, ঠিক আছে? আমি ম্যাজিস্ট্রেট কোর্টটা আমি প্রথমে বলি যে ম্যাজিস্ট্রেট কোর্টে আপনার কি করবে, চার্জ গঠনের পূর্বে আসামিকে পরীক্ষা করবে, মামলা রেকর্ড করবে, ঠিক আছে? ইতিমধ্যেই আমি বলছি, তারপরে আমি রিপিট করি যে ম্যাজিস্ট্রেট কোর্ট কি করবে, চার্জ গঠনের পূর্বে আসামিকে পরীক্ষা করবে, ঠিক আছে, মামলার রেকর্ড করবে, দলিল বিবেচনা করবে, উভয় পক্ষের বক্তব্য শুনে ভিত্তিহীন মনে হলে ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিবেন। অব্যাহতি প্রদানের সময় আসামির কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। আর দায়রার ক্ষেত্রে কি হয়, দায়রার ক্ষেত্রে চার্জ গঠনের পূর্বে মামলার নথি, তদন্ত প্রতিবেদন,
কাগজপত্র উভয় পক্ষের বক্তব্য শুনে অভিযোগ ভিত্তিহীন মনে হলে আদালত আসামিকে অব্যাহতি দিবে। এই ক্ষেত্রে প্রতিকার হলো হাইকোর্ট বিভাগে রিভিশন করা। দ্যাট মিন্স কি, আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা কোর্টে এই যে যখন অব্যাহতি দেয়া কি মানে ভিত্তিহীন মনে হলে অব্যাহতি দেয়া, এটা কিন্তু সেম রেকর্ডিং আছে, মনোযোগ দিয়ে শুনবেন পরে। আপনার ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষেত্রে 241 নম্বর সেকশন আর দায়রার ক্ষেত্রে 265 নম্বর সেকশন। এই দুইটা সেকশনেরই উদ্দেশ্য কি? ডিসচার্জ দেয়া, অব্যাহতি দেয়া। কাকে অব্যাহতি দেয়া? আসামিকে অব্যাহতি দেওয়া। কি জন্য অব্যাহতি দেয়া? আপনার ম্যাজিস্ট্রেট যিনি আছেন অথবা দায়রা আদালতের যিনি জজ থাকবেন, সে কি করবেন? সে অতিরিক্ত দায়রা হইতে পারে, যুগ্ম দায়রা হইতে পারে, ঠিক আছে? দায়রা সেশন যে কোর্টগুলো আছে সেখানে যারা জজ থাকবেন অথবা ম্যাজিস্ট্রেট বিচারিক আদালতে যারা থাকবেন, তারা কি করবেন? আসামির পরীক্ষা, রেকর্ড, দলিল, নথি, কাগজপত্র উভয় পক্ষের বক্তব্য শুনে যদি মনে করেন যে এটা ভিত্তিহীন, অব্যাহতি। তাহলে আমি প্রথম পয়েন্টটা কি পেলাম? অব্যাহতি কিভাবে দেয়া হয়, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপরে মনে করেন চার্জ ফ্রেমিং মানে কি? আমরা দেওয়ানিতে পড়ছিলাম মামলার ধাপ 7টা, সেখানে একটা ছিল চার্জ ফ্রেমিং বা ডিসপিউট ডিটারমিনেশন, বিচার্য বিষয় কিভাবে গঠন করা হয়, তাই না? এটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রাতে বলা আছে যে মামলায় অগ্রসর হওয়ার ভিত্তি যদি পাওয়া যায়। ভিত্তি মানে কি? আপনার অপরাধের এলিমেন্টস, উপাদানগুলো পাওয়া গেল, তখন আদালত কী করবে? আদালত আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবে, ঠিক আছে? এবং সেই চার্জ কাকে শোনানো হবে? আসামিকে শোনানো হবে। কারণ ওই যে আমরা পড়ছি আসামি শোনা পরে আবার নারাজি দেয়, হ্যাঁ, নারাজি পিটিশন দেয়। সো এইখানে থাকেন চার্জ ফ্রেমিং, অভিযোগ গঠনটা আমরা শেষ করি। দুই ক্ষেত্রে একই রকম। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে একদম তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হোক, মানে ম্যাজিস্ট্রেট আদালত হোক, অথবা দায়রা জজ থেকে শুরু করে যুগ্ম দায়রা এই কোর্টে হোক, আপনার ভিত্তি যখন থাকবে তখন চার্জ ফ্রেমিং হবে এবং চার্জটা আসামিকে পড়া শোনানো হবে, হ্যাঁ, এবং ব্যাখ্যা করে তার দোষ স্বীকার বা অস্বীকার সম্পর্কে জানতে চাওয়া হবে। সে কি দোষটা তার স্বীকার করতেছে? মনে করেন রুনি আপু আসামি, তখন তাকে চার্জ পরে শোনানো হবে। এখন বলা হবে যে আপনি মিস রুনি, আপনি কি এই অপরাধ করেছেন কিনা এবং এটার জন্য আপনি নিজেকে দায়ী মনে করেন কিনা। অপরাধী তো সেই চিরাচরিত নিয়ম, সে কি বলবে? সে দোষ স্বীকার করবে না, ঠিক আছে? আর যদি দোষ স্বীকার করে তাহলে কি হবে? পরের পয়েন্টটা বলি। তাহলে প্রথম পয়েন্টটা কি বলছি? প্রথম পয়েন্ট বলছি অব্যাহতি বা ডিসচার্জ। কাকে ডিসচার্জ? যদি যার নামে চার্জ গঠন করা হয়েছে সেটা যাচাই বাছাই করে যদি মনে হয় যে এই জিনিসটা, অভিযোগটা ভিত্তিহীন। তারপরে কি? অভিযোগ গঠন। যদি ভিত্তি থাকে তখন অভিযোগ গঠন করবে এবং আসামিকে শোনাবে। এখন আসামি দোষ স্বীকারে দণ্ড। আসামি যদি দোষ স্বীকার করে তাহলে দণ্ড। আসামি দোষ স্বীকার করলে এটা কি করবে? ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করে দণ্ড প্রদান করবে, অথবা কি দায়রা আদালতে কি আদালত লিপিবদ্ধ করে দণ্ড প্রদান করবে। এই ক্ষেত্রে আপনার প্রতিকারটা কি? ঠিক আছে? দণ্ডের যদি পরিমাণ বা বৈধতা নিয়ে আপনার সে আপিল করতে পারবে না। কোন আদালতে? জুডিশিয়াল আদালতে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দণ্ডের পরিমাণ বা বৈধতা নিয়ে, কারণ সে দোষ স্বীকার করছে, সেই ক্ষেত্রে তাকে যে দণ্ড দেওয়া হবে সেটার সে বৈধতা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটা কোথায়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বললেই বুঝবেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিলেটেড যতগুলো কোর্ট আছে, হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট, ঠিক আছে? আর দায়রাতে কি হবে? দায়রাতে আপনার দোষ স্বীকার করলো, আদালত তার লিপিবদ্ধ করে দণ্ড প্রদান করতে পারবে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি আপিল বা রিভিশন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা,
এখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা, এটা তো কঠিন করার দরকার নেই, এই পয়েন্টটা আপনাদের দরকার নেই। সাক্ষ্য গ্রহণ কিভাবে হয় সেটা আপনি দেখেন। সাক্ষ্য গ্রহণ কখন করবে? সাক্ষ্য গ্রহণটা করবে আসামি যদি দোষ স্বীকার না করে, তখন আদালত কি করবে? আদালত উভয় পক্ষ, ফরিয়াদি এবং আসামি, কমপ্লেনেন্ট অ্যান্ড অ্যাকিউজড, দুইজনের বক্তব্য শুনবেন। ঠিক আছে, দুইজনের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য গ্রহণ করবেন। ঠিক আছে, দুজনের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য গ্রহণ করবেন। আর কি আছে? আর হলো দায়রাতে কি হবে? দায়রাতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করা হবে, যে রাষ্ট্রপক্ষে যারা সাক্ষী দিবে। এবং কেন রাষ্ট্রপক্ষে বলা হয়েছে? কারণ যেগুলো আপনার 10 বছরের উপরে সাজা দেয়া হয়, তাই না, সেই জিনিসগুলো কি হয়, সে অথবা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, সেখানে তাহলে কি, সেখানে দুইটা পক্ষ থাকে, তাই না? একটা হলো রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ কারা থাকে? রাষ্ট্রপক্ষ থাকে, মনে করেন যে ফৌজদারি যত অপরাধ সেটার দায়িত্বকার রাষ্ট্রপক্ষের যারা কৌশলী আছে, অ্যাডভোকেট আছে, তারা কিন্তু এই যে পিপি এপিপি যারা বলেন, তারা এই জিনিসগুলো ডিলিংস করে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করা হবে। আর কখন তাকে সাক্ষ্য গ্রহণ করা হলো, খালাস দিবে বা দণ্ড দিবে কখন? সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে আসামি কি হবে? অ্যাকিউটাল, খালাস। আর অভিযোগ প্রমাণিত হইলে কি হবে? সেন্টেন্স, মানে হলো দণ্ড, তাই না? আর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে যদি মনে হয় অপরাধ কোনো প্রমাণ নাই, তাহলে কি আসামিকে খালাস দিতে পারে। তাহলে আমাদের এখানে মেইন ফোকাস কি? আমাকে এই জিনিসটা জানতে হবে। আমার এখানে মেইন ফোকাস হলো প্রথম থেকে যেটা বলতেছি, যে আদালত কখন অব্যাহতি দিবে ফৌজদারি মামলার ক্ষেত্রে, অব্যাহতি, ডিসচার্জটা কখন হবে। এটা আমরা ইতিমধ্যেই সবাই জানলাম যে আদালত কি করবে, আপনার পরীক্ষা করবে রেকর্ড, দলিল, নথি, উভয় পক্ষের বক্তব্য, যদি প্রমাণিত না, যদি অভিযোগটা ভিত্তিহীন না হয়। অপ্রমাণিত না হলে তো খালাস পাবে পরে। আপনার অভিযোগটা ভিত্তিহীন যদি হয় তাহলে আদালত আসামিকে অব্যাহতি দিয়ে দেবে, অব্যাহতি। ঠিক আছে, তারপরে কি অভিযোগ গঠন, অভিযোগ যখন গঠন হবে চার্জ ফ্রেমিং, তখন তাকে শোনায়া ব্যাখ্যা করে বলা হবে এবং সে এটাতে দোষ স্বীকার কিনা। যদি দোষ স্বীকার করে তাহলে তাকে দণ্ড প্রদান করবে। আর যদি দোষ স্বীকার না করে সেক্ষেত্রে কি হবে? সাক্ষ্য গ্রহণ করা হবে। ঠিক আছে, উভয় পক্ষের সাক্ষ্য, বক্তব্য, হিয়ারিং যেটাকে আমরা বলি, ঠিক আছে, শোনা হবে। তারপরে কি হবে? সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে খালাস, আর প্রমাণিত হইলে কি হবে? দণ্ড। ঠিক আছে, এই পর্যন্ত সেম আপনার দেওয়ানি এবং ফৌজদারি, আপনার ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত সেম। কিন্তু দায়রা আদালতের অতিরিক্ত কিছু জিনিস আছে, কারণ আমরা তো জানি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেটা আছে সেইখানের চেয়ে দায়রা আদালতটা হলো তার উপরে, তাই না? কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাগুলো করা হয় সেটা ট্রান্সফার করে কোথায় দিয়ে দেওয়া হয়? দায়রাতে দিয়ে দেওয়া হয়, তাই না? আচ্ছা, তো এখানের যে ব্যাপারটা আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে দায়রাতে, কারণ দায়রার পরেই কিন্তু আপনার মৃত্যুদণ্ড হইলেও সেটা কার্যকর হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি শুধু হাইকোর্টের পারমিশন প্রয়োজন, তাই না? এখন মনে করেন যে খালাস দেয়া হইল না, সেই ক্ষেত্রে আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য আপনার সাক্ষী হাজির করতে পারবে, লিখিত বক্তব্য দাখিলের সুযোগ দেওয়া হবে। এটা হলো দায়রাতে দেয়া হয়। তারপরে মনে করেন যুক্তিতর্ক, আর্গুমেন্টস আর জাজমেন্ট, তাহলে কি আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক আর হলো রায়, এই তিনটা জিনিস। আবার বলি, আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক আর হলো রায়, এই তিনটা জিনিস ইন এডিশন আপনার দায়রাতে দেয়া হয়। যেটা হলো খালাস যদি না দেয়া হয়, প্রথমত আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে সুযোগ দেওয়া হবে, তাকে সাক্ষী হাজির করা এবং লিখিত বক্তব্য দেয়া। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ কী হবে? নিজ নিজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। কার মাধ্যমে? অ্যাডভোকেটের মাধ্যমে অবশ্যই। তো এই যে আর্গুমেন্টসগুলো, এখন দেখেন এই আর্গুমেন্টসের উপরে বেসিস করে আপনার জাজ যিনি আছেন তিনি জাজমেন্ট দেবেন। তো
কিন্তু যুক্তিতর্ক শেষে আদালত কী করবে, আসামিকে হয় খালাস দিবে, না হলে দণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করবে। তাহলে দেখেন দায়রাতে খালাস কয়বার হচ্ছে? 2বার হচ্ছে না? কারণ আগের যে পয়েন্টগুলো ছিল 2 আদালতে, দায়রা এবং ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেটের সেম ছিল। প্রথমে ছিল অব্যাহতি কিভাবে প্রদান করতেছে, ডিসচার্জ, তারপর হলো অভিযোগ গঠন, ঠিক আছে, ফ্রেমিং ইস্যু যেটা, তারপর হলো দোষ স্বীকার করার পরে তাদেরকে কী দিতেছে, দণ্ড দিতেছে, তারপর কি তাদের সাক্ষ্য গ্রহণ, দোষ স্বীকার না করলে সাক্ষ্য গ্রহণ করতেছে, একবার সাক্ষ্য গ্রহণ কিন্তু হিয়ারিং হয়েছে, হ্যাঁ। তারপরে দেখেন তাকে এটার উপরে বেসিস করে খালাস অথবা দণ্ডাদেশ দিচ্ছে, মানে যদি মনে হয় তার কোনো অপরাধ নেই। এখন মনে করেন খালাস দেওয়া না হলে এইখান থেকে আপনার যাচ্ছে, কারণ বিচারিক ম্যাজিস্ট্রেটে হয় খালাস, না হলে দণ্ড, সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। কারণ বিচারিক ম্যাজিস্ট্রেটে কি সর্বোচ্চ দণ্ড হলো 7 বছরের, তাই না? সর্বোচ্চ দণ্ড কত? 7 বছর, অথবা টাকা হলো 7 লক্ষ টাকা, অথবা উভয় দণ্ড, যিনি কিনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। আর মেট্রোপলিটনে থাকলে তাকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো তারা ওই পর্যন্ত কিন্তু শেষ হয়, অভিযোগ প্রমাণিত হলে আসামিকে দণ্ড দেয়া হবে অথবা খালাস দেওয়া হবে। কিন্তু দায়রাতে আপনার অভিযোগ সাক্ষ্য, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলো, সেখানে মনে করেন আপনার অপরাধের কোনো প্রমাণ নেই, তখন আসামিকে কি করে, খালাস দিয়ে দেয়, তাই না? এখন মনে করেন খালাস দেয়া না হইলে আপনার আসামি কি করতে পারবে, দায়রাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, ঠিক আছে? আত্মপক্ষ সমর্থনের জন্য সে সাক্ষী হাজির করতে পারবে, লিখিত বক্তব্য দিতে পারবে। তারপরে কি আর্গুমেন্ট, জাজমেন্ট। মানে আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট হলো এই যে আপনার খালাস দেয়া যে হইল না, অথবা আসামি যে অভিযুক্ত অথবা আসামি যে অভিযুক্ত না, সেটার আপনার সাক্ষ্য গ্রহণ শেষে আপনার নিজ নিজ যুক্তিতর্ক দুই পক্ষ উপস্থাপন করবে। দেন কামস টু আপনার অ্যাকুইটাল অর সেন্টেন্স, মানে হলো খালাস বা দণ্ডাদেশ। এইটুকু কারা কারা বুঝতে পারছেন? আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল বিচারিক যে ম্যাজিস্ট্রেট আদালতগুলো আছে 4টা, এবং জেলা পর্যায়েরটা ধরলাম আমরা 4টা, আর হলো যে আপনার দায়রাতে যে 3টা কোর্ট আছে, ঠিক আছে, 3টা আদালত আছে, 3 শ্রেণীর আদালত আছে। হ্যাঁ, 3 শ্রেণীর কেন বলতেছি? কারণ একই কোর্ট আপনার একের অধিক হইতে পারে। সো 3 শ্রেণীর এবং 4 শ্রেণীর যে আছে, এই 2টা সম্পর্কে কোন কোন জায়গাতে আপনার মনে হচ্ছে যে ভাই এই জিনিসটা আরেকবার একটু রিপিট করেন? আচ্ছা, রেকর্ডিংটা পরবর্তীতে শুনবেন, তারপরে যদি না বুঝেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, 1 to 1 আমি রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসেন ইম্পর্টেন্টের দিক দিয়ে। আপনার পরের যে সেকশনটা আছে সেটা হলো যে ফরিয়াদির অনুপস্থিতিতে খালাস, মানে ফরিয়াদি অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে খালাসটা কিভাবে হয়, অভিযোগ কখন প্রত্যাহার হয়, ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ থাকে, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা কখন করা যাবে, ঠিক আছে? আপনাকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করছে, সেটা আপনি যখন আপনি আদেশ পাবেন, আদেশ পাওয়ার পরে তখন আপনি কি করতে পারবেন, আপনি মোকদ্দমাটা দায়ের করতে পারবেন, ঠিক আছে? এখন ফরিয়াদির অনুপস্থিতিতে আপনার এই যে নালিশি মামলার ফরিয়াদিকে, ওই যে বাদীপক্ষ, তাই না? তো ফরিয়াদি যিনি আছেন তিনি যদি আপনার অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার আসামি কি হয়ে যাবে, খালাস হয়ে যাবে, ঠিক আছে? আসামি খালাস হয়ে যাবে। এইটুকু মনে রাখলে আপাতত হবে, আরও অনেক কিছু আছে, এগুলো বার কাউন্সিলের জন্য। আচ্ছা, অভিযোগ কখন প্রত্যাহার করা হয়, ঠিক আছে? অভিযোগটা কখন প্রত্যাহার করা হয়? অভিযোগ চূড়ান্ত আদেশের পূর্বে ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত কারণে ফরিয়াদিকে অভিযোগ প্রত্যাহারের অনুমতি দিতে পারেন। মানে যিনি বাদী আছেন, যিনি ফরিয়াদি আছেন, তিনি চাইলে চার্জ গঠনের পূর্বে অভিযোগ প্রত্যাহার করতে পারেন, যেটাকে আমরা আইনি ভাষায় কি বলা হয়, সোলেনামা বা আপোষনামা, ঠিক আছে? আপোষনামা হইতে পারে, অথবা অন্য যে কোনো কারণে আপনার যিনি ফরিয়াদি আছেন তিনি কি করতে পারেন, মোকদ্দমাটা প্রত্যাহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন মামলা মিথ্যা বা হয়রানিমূলক যদি প্রমাণিত হয়, ঠিক আছে, তখন আসামিকে খালাস দেওয়া হয় অথবা অব্যাহতি দেওয়া হয়, আর ফরিয়াদিকে নির্দেশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পক্ষকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য,
আর কারণ দর্শানোর জন্য যদি ব্যর্থ হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে সর্বোচ্চ 50,000 টাকা আপনার দিতে হবে, অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে সবচেয়ে ছোট যে ম্যাজিস্ট্রেট তার কোর্টেও 25,000 টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হবে। আর যদি না দেয় সেই ক্ষেত্রে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। বুঝতে পারছেন? এইটুকু মনে রাখলেই হবে। আর একটা জিনিস আছেন আপনাদের ব্রড কোশ্চেনে থাকে যে সংক্ষিপ্ত বিচার কি, সংক্ষিপ্ত বিচার কিভাবে করা হয়, ঠিক আছে? যে সামারি ট্রায়াল, হ্যাঁ, এটা মনে হয় আপনারা শুনছেন, আপনাদের ব্রড কোশ্চেনে এই জিনিসটা খুবই কমন। যে সামারি ট্রায়াল বলতে কী বুঝো, সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিটা কি এবং শাস্তিটা কি, এটা ছোট করে পরিসরে যদি জানা রাখেন যে 260 নম্বর সেকশনে আছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা, ঠিক আছে? 260 নম্বর সেকশন অনুযায়ী যারা বিচার করতে পারেন কারা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, অথবা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা জানলাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি তার পরের জন, ঠিক আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলো আপনার মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরেই যিনি। অথবা দেখেন ক্ষমতাপ্রাপ্ত বেঞ্চ ম্যাজিস্ট্রেট। ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলতে আমি বুঝাইছি সেটা কোনো সরকার কর্তৃক কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সে দায়িত্ব দিতে পারেন, অথবা সেই সমমানের কাউকে যদি প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব দেয়া হয়, ঠিক আছে? এখন এই সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচারে আসলে কোনগুলো করা হয়? চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কারো সম্পত্তি মনে করেন অসাধুভাবে আত্মসাৎ করছে, তারপরে চুরিকৃত মাল গ্রহণ, এই জাতীয় যে অপরাধগুলো আছে যেগুলোর সম্পত্তির মূল্যমান 5 লাখ টাকার বেশি হবে না। কেন এই কথাটা বলছে বলেন তো, যে 5 লাখ টাকার বেশি হবে না সেগুলো সংক্ষিপ্ত বিচার করা যাবে? দেখি কে মাথা খাটায় বলতে পারেন। কেউ বলতে পারতেছেন না? এক্সিলেন্ট, এক্সিলেন্ট রুনি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে সো হ্যাপি ফর ইউর অ্যান্সার। যদিও আপনি শুধুমাত্র মেট্রোপলিটনের কথা বলছেন, সমমান মানে তার সমমান যিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছেন জেলা পর্যায়ে সেও সেম। তাহলে আমি যখন বলবো আমাকে বলতে হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায়। আপনি যখন কোশ্চেনের অ্যান্সারটা লিখবেন, এটি কিন্তু একটা মোটামুটি একটা ব্রড কোশ্চেন হয় এবং এটার সঙ্গে আরেকটা লাগাই দেয়, মানে দুইটা মিলে একটা ব্রড কোশ্চেন হয়, একটা সামারি ট্রায়াল আর একটা অন্য কিছু থাকতে পারে। এখন দেখেন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার ক্ষমতা কতটুকু? 5 বছরের দণ্ড দেওয়ার ক্ষমতা, অথবা 5 লাখ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা, অথবা উভয় দণ্ড। আর জেলা পর্যায়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তার ক্ষমতাও সেম। আবার প্রথম শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত যদি কোনো ম্যাজিস্ট্রেট হয় সেই ক্ষেত্রে সে পারবেন, সেটা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এটা দেয়া হয়। এইসব অপরাধে কি দেয়া যাবে না? এইসব অপরাধে যেসব অপরাধের বিচার করা যাবে না, কোনগুলো বিচার করা যাবে না, এটার আওতার বাহিরে যেগুলো সেগুলো আপনি যদি ইন এডিশন ইনফরমেশন দিতে চান, যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, ঠিক আছে, এই ধরনের যে অপরাধগুলো আছে সেইগুলোর বিচার সামারি ট্রায়ালে করা যাবে না। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট তার 5 বছরের আপনার সাজা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সামারি ট্রায়ালে কি সে 5 বছর দিতে পারবে? সংক্ষিপ্ত বিচার মনে করেন যে চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে, চুরিকৃত মাল, ইনস্ট্যান্ট এটা একটা বিচার সামারি ট্রায়ালের মাধ্যমে। এইখানে বলা আছে 2 বছরের বেশি কারাদণ্ড পায় এরকম অপরাধের শাস্তিটা দেওয়া যাবে না, ওইটা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? চুরি পর্যন্ত ঠিক আছে 2 বছর, হ্যাঁ। তারপরে মনে করেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ 1 বছর 2 বছর, এগুলো ঠিক আছে, হ্যাঁ। অথবা তিনি কি করবেন? 5 লাখ টাকা জরিমানা। এই জিনিসটা এখানে মনে রাখলে হবে। সংক্ষিপ্ত বিচারের শাস্তি কি? তাহলে সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড। আর আপনার টাকা জরিমানা করতে পারবে কত? ওইটা সেম 5 লক্ষ টাকা। এটুকু মনে রাখলে হবে, হ্যাঁ।
মামলা নিষ্পত্তির সময়সীমা এটা দরকার নাই, তারপরে জানার জন্য আমি বলতেছি যে 339 নম্বর সেকশনে আছে যে ম্যাজিস্ট্রেট আদালত 180 দিনের মধ্যে আর দায়রা আদালত 360 দিনের মধ্যে। ঠিক আছে, এই সময়সীমা নির্দেশনামূলক, মানে ডাইরেক্টরি বা নির্দেশনামূলক, মানে নির্দেশ এভাবে দেয়া আছে যে একজন ম্যাজিস্ট্রেট আদালতের একটা বিচার কত দিনের ভিতরে শেষ করতে হবে, 6 মাস সর্বোচ্চ 180 দিনের ভিতরে, আর দায়রা আদালত অলমোস্ট 1 বছর 360 দিনের মধ্যে। ঠিক আছে, তবে এটা বাধ্যতামূলক নয়, আমি আবারও বলতেছি নির্দেশনামূলক। আচ্ছা, আচ্ছা, আপনারা নিশ্চয়ই সম্প্রতি দেখছেন আমি জুরি কোনো একটা পেজে আমি বেশ কয়েকটা আইন নিয়ে একটা দিছি, সরকারি একটা গ্যাজেট, সেই গ্যাজেটের মধ্যে লেখা আছে লিগ্যাল এইড অফিস সম্পর্কে, যে লিগ্যাল এইড অফিস কী করবে আপোষের জন্য। এটা আপনার পারিবারিক মোকদ্দমা হইতে পারে, এই ধরনের অন্যান্য যে মোকদ্দমাগুলো আছে সেই আইনে বিদ্যমান সেকশন অনুযায়ী আপোষের চেষ্টা করবে। এটা কিন্তু ফৌজদারি আদালতেও বলা আছে যে এটাকে আইনি ভাষায় বলে কম্পাউন্ডিং। কি বলে? কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে হলো আপোষযোগ্য অপরাধ। কী যোগ্য অপরাধ? আপোষযোগ্য অপরাধ। হ্যাঁ, এটা দুই ধরনের আপোষ, একটা হলো আদালতের অনুমতি ছাড়া আপোষ, আরেকটা হলো আদালতের অনুমতি সাপেক্ষে আপোষ। ঠিক আছে, আদালতের অনুমতি ছাড়া শর্ত কি? ভুক্তভোগীর সম্মতি প্রয়োজন, আর আদালতের অনুমতি সাপেক্ষে ভুক্তভোগী এবং আদালত উভয়ের সম্মতি প্রয়োজন হবে। এই দুইটা জিনিস আপনার মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, আপোষ করা হলে আসামি কী পাবে? খালাস পাবে। ঠিক আছে, আপোষ করা হলে খালাস পাবে। আরেকটা জিনিস কি, বর্তমানে যে নতুন বিধান সেখানে কি, সেখানে হলো আদালত নিজে আপোষ করাইতে পারেন অথবা লিগ্যাল এইড অফিসার নিযুক্ত যে আইনজীবী আছেন তার মাধ্যমে আপোষ করাইতে পারেন। প্রত্যেক জেলায় দেখবেন জেলার লিগ্যাল এইড অফিস ওটা খোলা হয়েছে, সেখানে আপোষের জন্য আপনার মামলা আদালত পাঠাইতে পারে। ঠিক আছে, আদালত যে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এটা আপোষ করা যায় কিনা চেষ্টা করে, তারপরে যদি না হয় তখন আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। ঠিক আছে, তো এটাকে বলে কম্পাউন্ডিং। আরেকটা আমরা পড়ছি না, রুদ্ধদ্বার বিচার, যে ট্রায়াল ইন ক্যামেরা, মানে হলো যে বিচারটা মানে কোনো ধরনের বায়াস যেন না হয়, কোনো ধরনের, অথবা যে জিনিসটা খুব ডিরেক্টলি শেষ করতে হবে, এইগুলোকে বলে ওপেন কোর্ট বা উন্মুক্ত আদালত। আদালতের কার্যক্রম সাধারণত কি উন্মুক্ত থাকবে। নর্মালি কি থাকে, কোর্টের সবার কিন্তু অ্যাক্সেস থাকে না, এখানে সবার অ্যাক্সেস থাকবে, সবাই জানতে পারবে, এবং সেটা নর্মালি কি হয় বিশেষ কোনো আইনের বিশেষ আদালতের ক্ষেত্রে। ঠিক আছে, এটাকে বলে রুদ্ধদ্বার কক্ষে বিচার। হ্যাঁ, এটা ফৌজদারি কার্যবিধির 352-তে আছে, এটা জাস্ট জানার জন্য বলছি, আপনাদের ফাইনাল ইয়ারের কোশ্চেন এটা থাকে না খুব একটা, নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরের যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো, যেসব ক্ষেত্রে আপিল চলে না, এটা একটু জানার আছে, যে আপিল তো নর্মালি আপনার চলে, কিন্তু কোন ক্ষেত্রে আপিল চলবে না ফৌজদারির ক্ষেত্রে, সেটা হলো যে আসামি যদি দোষ স্বীকার করে ফেলে। ঠিক আছে, আসামি দোষ স্বীকার করে ফেললে তখন কি করা যাবে না? আপিল কিন্তু করা যাবে না। আর যেগুলো হলো তুচ্ছ মামলা, তুচ্ছ মামলা কি 1 বছরের কম কারাদণ্ড, ম্যাজিস্ট্রেট কর্তৃক 5 বছরের কম জরিমানা, 5,000 টাকার কম জরিমানা হইলে এগুলা ক্ষেত্রে আপিল চলবে না। আর সংক্ষিপ্ত বিচার, একটু আগে যে সংক্ষিপ্ত বিচারের কথা বললাম, সামারি ট্রায়াল, সামারি যে ট্রায়াল আছে সেখানে আপনার সর্বোচ্চ দণ্ড হলো 2 বছর, তাই না? আর টাকা কি, টাকা হলো 5 লাখ। কিন্তু 5,000 টাকার কম যদি হয়ে থাকে সংক্ষিপ্ত বিচারে তাকে জরিমানা করে থাকে, সেটার বিরুদ্ধে সে আপিল করতে পারবে না। আচ্ছা, খালাসের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় কিনা? খালাসের দণ্ডাদেশ, আসামি খালাস পেয়ে গেছে আদালতের আদেশ কর্মে,
এখন কি করবেন এই ক্ষেত্রে? যেহেতু এই জিনিসটা আপনার পাবলিক প্রসিকিউটর জিনিস থাকবেন, তিনি কি করবেন? তিনি ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপনার আপিল করবেন? দায়রা আদালত। আমরা যেমন দেওয়ানিতে পড়ছিলাম যে সর্বনিম্ন যে কোর্ট আছে, যে সিভিল জাজ, তারপরে সিনিয়র সিভিল জাজ, সেই ক্ষেত্রে আপিল কোথায় করে? জেলা জজের কাছে। আর এইখানে ম্যাজিস্ট্রেট কোর্টে খালাসের বিরুদ্ধে আপিলটা করবে কার কাছে? দায়রা আদালত। দায়রা আদালত বলতে আপনার দায়রা হইতে পারে, অতিরিক্ত দায়রা হইতে পারে, যুগ্ম দায়রা হইতে পারে, ঠিক আছে? কিন্তু খালাস মনে করেন পাইলো দায়রা আদালত থেকে, তখন কোথায় আপিল করবে? কে বলতে পারবেন বলেন তো দেখি, একটু মাথা ঘাটায়া। কেউ বলতে পারতেছেন না? হ্যাঁ বলেন। হ্যাঁ জয়, হাইকোর্টে। এক্সিলেন্ট। শুনেন, আপনার জুডিশিয়াল বিচারিক ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কাদের আন্ডারে? দায়রার আন্ডারে। দায়রা জজ, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা, এই দায়রা। তারপর দায়রা কাদের আন্ডারে? ফৌজদারির ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের আন্ডারে। মনে রাখবেন সবসময়, ঠিক আছে? কারণ ওই দায়রা আদালতের একজন দায়রা জাজ যখন তিনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, তিনি কিন্তু সেটা কার্যকর করাইতে পারতেছেন না যতক্ষণ না হাইকোর্ট বিভাগের পারমিশন পাচ্ছেন। সো এই সিলসিলাটা, এই ইয়েটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে দায়রা আদালতে, আর দায়রা আদালতের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। আপিল বাতিল এটা এখন দরকার নাই, এটা আমরা হ্যাঁ অ্যাপিলেট ডিভিশনে পর্যন্ত যাবে, ঠিক আছে? অ্যাপিলেট ডিভিশনে তারপরে শেষ না, তারপরে যদি সে মৃত্যুদণ্ড পায়, সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবে। বাঁচার পথ আছে, ঠিক আছে? একজন মানুষকে, যে মারা গেছে তো গেছে, আইনের দৃষ্টি হলো যে যিনি বেঁচে আছে তাকে সর্বোচ্চ আইনি ইয়ে দেয়া, এটা হলো আপনার থিম। আচ্ছা, হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা, হেবিয়াস কর্পাস, ঠিক আছে? হাইকোর্ট বিভাগের যে রিভিশন ক্ষমতা আছে সেটা হলো যে হাইকোর্ট বিভাগ কয়ভাবে রিভিশন করতে পারে। রিভিশন মানে কি? রিভিশন মানে হলো নিম্ন আদালতে হাইকোর্ট কি করে, ওই দেওয়ানি এবং ফৌজদারিতে সেম, নিম্ন আদালতের যে নথিপত্র আছে এগুলো তলব করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। এটা রিভিশনের ক্ষমতাটা দুই ধরনের। একটা হলো যেটা হলো বার্নিং ইস্যু, যে দেশে একটা ব্যাপার নিয়ে খুবই বার্নিং ইস্যু, সবার মুখে মুখে আছে, হ্যাঁ, যে এটার বিচার চাই, বিচার চাই। আরেকটা হলো আদালত মনে করতেছে যে এই বিচারিক বিষয়টাতে কোনো ধরনের ভুল আছে, অথবা আইনি ভুল, অথবা কোনো জটিলতা, তখন সেটা কি করবে? স্বপ্রণোদিত হয়ে আবেদনের ভিত্তিতে, অথবা যিনি বাদী আছেন তার আবেদনের ভিত্তিতে এটা নথি তলব করবেন। বাদী অথবা বিবাদী হইতে পারেন, যে পক্ষ হেরে যাবে সেই তো সংক্রুদ্ধ পক্ষ, বলে না যে সংক্রুদ্ধ পক্ষ। সংক্রুদ্ধ পক্ষকে বাদী বিবাদী যে কেউ হইতে পারে। হেরে যাওয়ার পরে তখন তার আবেদনের প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগ কি করতে পারে? তার রিভিশন ক্ষমতা আছে, সে চাইলে এই জিনিসটা রিভিশন করতে পারে। এই জিনিসটা আপনার মনে রাখবেন। আর দায়রা জজের রিভিশন ক্ষমতা কতটুকু? তার অধীনস্থ যে ম্যাজিস্ট্রেট আদালতগুলো আছে তার বিরুদ্ধে রিভিশন ক্ষমতা দায়রা প্রয়োগ করতে পারে, ইতিমধ্যেই বলছি। আর দায়রা জজের রিভিশনের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপনার দ্বিতীয়বার রিভিশন হবে না, তখন কি হবে? আপনার আপিল হবে। আচ্ছা, হেভিয়াস কর্পাস আপনারা কখনো নাম শুনছেন? বলেন তো দেখি। হেভিয়াস কর্পাস, আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসছি। আপনারা হেভিয়াস কর্পাস নাম শুনছেন কিনা? সংবিধানে পড়ানোর সময় রিট যখন করা হয় তখন রিট যে ছিল, হ্যাঁ শুনছেন। হেভিয়াস কর্পাস মানে হলো
হ্যাঁ 5 ধরনের রিট ছিল। এর ভিতরে একটা ছিল হেভিয়াস কর্পাস। এই হেভিয়াস কর্পাস মানে হলো কোনো ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করা। এইটা হলো 491 সেকশনে আছে। হ্যাঁ, এই ক্ষমতাটা কার? এই ক্ষমতাটা শুধুমাত্র হাইকোর্ট বিভাগের। হাইকোর্ট বিভাগ নির্দেশ দিতে পারে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করা। বুঝতে পারছেন? বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে আদালতে হাজির করা বা মুক্তি দেওয়ার ক্ষমতা, অথবা সাক্ষী হিসাবে জবানবন্দি দেওয়ার জন্য আটক যে কোনো ব্যক্তিকে আদালতে হাজিরের যে নির্দেশ, এটাকে আইনি ভাষায় সাংবিধানিক যে রিট আছে এটাকে বলা হয় হেভিয়াস কর্পাস। এই হেভিয়াস কর্পাসের ক্ষমতাটা কার আছে? শুধু হাইকোর্ট ডিভিশনের আছে। ঠিক আছে? আরেকটা হলো এতে, হ্যাঁ ধারা হলো 491। আরেকটা হলো আপনার পাবলিক প্রসিকিউটর। আমরা প্রায় সময় যে পাবলিক প্রসিকিউটর জেলা পর্যায়ে পিপি এপিপি, হ্যাঁ এই যে আপনার পিপি এপিপি যে থাকে, এটা কে নিয়োগ করে, হ্যাঁ অথবা সে অনুপস্থিত থাকলে কাকে দিয়ে কাজ করানো যাবে, এই জিনিসগুলো এই 492-তে আছে। যে পাবলিক প্রসিকিউটর কি, এটা আপনাদের সেকেন্ড ইয়ারের বোর্ড কোশ্চেনে আসবে না, জাস্ট জানার জন্য বলতেছি। সরকার কর্তৃক নিয়োগ করা হয়, আর তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, জেলা ম্যাজিস্ট্রেট সাময়িকভাবে স্পেসিফিক কাউকে নিয়োগ দিতে পারে। এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন। আমরা একদম শেষে চলে আসছি। মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন হলো 496, 497, 498। কারণ এইখান থেকে আপনার বেইলেবল নন বেইলেবল যে কোশ্চেনগুলো আছে, ইভেন দ্যাট আপনার ভাইভাতে এই কোশ্চেনগুলো এখান থেকে করে। যে জামিনযোগ্য অপরাধে জামিন কত নাম্বার সেকশনে আছে, জামিন অযোগ্য অপরাধে জামিন। একটা হলো জামিনযোগ্য এবং জামিন অযোগ্য, এই দুইটা জিনিস আসলে কোথায় আছে? এই দুইটা জিনিস আছে হলো আপনার ওই যে সেকেন্ড 2 নাম্বার যে তফসিল বলছিলাম, সেই 2 নাম্বার তফসিলে। সবাই মনে রাখবেন, ফৌজদারি কার্যবিধির 5টা তফসিল, প্রথমটা বিলুপ্ত, বাকি 4টা অ্যাক্টিভেট। সেই 4টার ভিতরে দ্বিতীয় নাম্বার যে তফসিলটা আছে সেখানে 8টা কলাম আছে। 8টা কলামের ভিতরে আপনার জামিনযোগ্য অপরাধ এবং অযোগ্য অপরাধ বলা আছে। সেখানে মেনশন করা আছে দণ্ডবিধির যত অপরাধ আছে, চুরি, ডাকাতি, বদমাইশি, খুন, রাহাজানি, গুরুতর হত্যা, আঘাত, জালিয়াতি, সবগুলো এখানে মেনশন করা আছে। এবং ওইখানে বলা আছে যে দণ্ডবিধির সেই অপরাধগুলোর মধ্যে কোনটা বেইলেবল, কোনটা নন বেইলেবল। বুঝতে পারছেন? জামিনযোগ্য অযোগ্য। এই জামিনযোগ্য অযোগ্য এটার ধারা কোথায়? জামিনযোগ্য অপরাধে জামিন 496, জামিন অযোগ্য অপরাধে জামিন 497। কারণ আপনি এই ফাইনাল ইয়ারে আপনার মুট কোর্ট ট্রায়াল আছে, তো মুট কোর্ট ট্রায়াল যে আছে সেখানে আপনাকে এই জিনিসগুলো মেনশন করতে হবে যে জামিনযোগ্য অপরাধে জামিন এত নাম্বার সেকশন অনুযায়ী। যে আমার মক্কেলের মা অসুস্থ, তিনি যদি না থাকেন তার মায়ের চিকিৎসা হবে না, তার স্ত্রী আপনার প্রেগনেন্ট, তার বাচ্চা স্কুল পড়ুয়া, এমতো অবস্থায়, অথবা তিনি রোগাপীড়িত, অসুস্থ, এই সমস্ত বিবেচনায় যেহেতু 396 অনুযায়ী সেকশন অনুযায়ী তাকে জামিন দেওয়া হোক। আবার মনে করেন সে খুনের অপরাধ, জামিন অযোগ্য, তাকে 97 ধারা অনুযায়ী তার এই ধরনের প্রবলেম, সেম প্রবলেম দেখাতে পারেন, অথবা অন্য যে কোনো প্রবলেম মেডিকেল সার্টিফিকেট দেখায় তাকে 397 ধারায় মাননীয় কোর্ট তাকে জামিন দেওয়া হোক। বুঝতে পারছেন? কেন 496 এবং 497 কেন ইম্পর্টেন্ট? 496 হলো জামিনযোগ্য অপরাধে যদি তাকে আটক করা হয় তাহলে আদালত তাকে জামিন দিতে বাধ্য। এখানে বলা আছে শ্যাল বি রিলিজড, এটা কি আসামির আইনগত অধিকার। ঠিক আছে? আর 497 যেটা আছে সেখানে জামিন অযোগ্য অপরাধে জামিন, মানে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালত চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। সাধারণত কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অপরাধে জামিন দেওয়ার নিয়ম নাই। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম কি? আসামি যদি নিজে অসুস্থ হয়, তার মনে করেন কিডনি ডায়ালাইসিস করাইতে হয়, অথবা কি সে মনে করেন যে সে প্রেগনেন্সি 7 মাসের, আর নারী হইলে সে এমনি জামিনের যোগ্য নারীর ক্ষেত্রে। এই যে মিন্নি হত্যাকাণ্ডে মিন্নি যে আপনার মৃত্যুদণ্ড পাইছে, তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে? বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো নজিরই নেই মেয়েদেরকে, যত বড় অপরাধী করুক। এখন দেখেন আসামি নারী হইলে সে জামিন যোগ্য, কারণ তার বাচ্চা থাকতে পারে, ব্রেস্ট ফিডিং বাচ্চা থাকতে পারে,
অথবা অন্য প্রবলেম থাকতে পারে। নর্মালি দেখা যায় প্রেগনেন্সি কেস দেখায় অথবা মেডিকেল টেস্ট নিয়ে আসে, বিভিন্ন ধরনের কিছু দেখায়। আবার মনে করেন আসামি 16 বছরের কম বয়সে যদি হয়, হ্যাঁ, অসুস্থ, আরও যে আমি কারণগুলো বললাম এইগুলো আপনি যুক্ত করতে পারেন। এই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনটা কিভাবে হবে, এটা হলো 197। এটা আপনার সারা জীবন লাগবে, এই জন্য বললাম 396, 97, 98। আমি যদি পরবর্তীতে জিজ্ঞেস করি, যদি না পাই, তাহলে আপনাদের খবর আছে, আমি কিন্তু লজ্জা দিয়ে দিব। 396 হলো জামিন যোগ্য অপরাধে জামিন, 397 হলো জামিন অযোগ্য অপরাধে জামিন, আর 398, হ্যাঁ বলেন, সরি 400। আচ্ছা, 498 হলো অ্যান্টিসিপেটরি বেল। অ্যান্টিসিপেটরি বেলটা কি মানে হলো আগাম জামিন। এখন আপনার মনে করেন আপনার এমন এক অপরাধ করছেন যে অপরাধের জন্য আপনার সমন জারি হইতে পারতেছে অথবা ওয়ারেন্ট হইতে পারে, আপনি বুঝতেছেন। আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আপনি অ্যান্টিসিপেটরি বেল চাও। গ্রেপ্তারের আশঙ্কা আমি মনে করতেছি, এবং আমি মনে করতেছি আমার ক্লায়েন্ট এই একজন বিজ্ঞ না, আমার সুনামধন্য এলাকায় একজন মানুষ, তার দ্বারা এই ধরনের অপরাধ কখনোই এর আগে সংগঠিত হয় না এবং এটা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তার মান সম্মান এতে ক্ষুণ্ণ হচ্ছে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে তিনি তার এলাকা ত্যাগ করার কোনো সুযোগ নাই, কারণ তিনি এলাকায় খুবই রিনাউন্স এবং তার এলাকায় অমুক প্রতিষ্ঠান আছে অথবা তিনি অমুক কোম্পানির জিএম অথবা নামি দামি ব্যক্তি, ঠিক আছে, সমাজসেবামূলক কাজ করেন। এই ব্যাপারগুলো এখানে মেনশন করা হয় যে সে অপরাধ করছে, তার যদি মৃত্যুদণ্ড হয় সে পালানোর কোনো সুযোগ নাই, সে পালানোর মতো ব্যক্তি না, এই জিনিসটাকে বিশ্বাসযোগ্যতায় নিয়ে আসা। অথবা সে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলে তার সব ডাটা দেয়া আছে, সে তো আর পালাবে না, তাকে আগাম জামিন দেয়া হয়, ঠিক আছে। এই ব্যাপারগুলো আগাম জামিন মঞ্জুর। আগাম জামিন মঞ্জুর কেন, অ্যান্টিসিপেটরি বেইল কেন চাওয়া হয়? তার গ্রেফতারের আশঙ্কা, ঠিক আছে, গ্রেফতারের আশঙ্কা। তাহলে আমার বেইলেবল, নন বেইলেবল আর অ্যান্টিসিপেটরি বেইল আইনি ভাষা, আর বাংলায় জামিনযোগ্য অপরাধে জামিন, জামিন অযোগ্য অপরাধে জামিন আর আগাম জামিন, এই তিনটা যেন একদম বার কাউন্সিল পর্যন্ত কোশ্চেন আসবে। ভবিষ্যতে বার কাউন্সিল পরীক্ষা দিলে তখন বুঝতে পারবেন যে ভাইয়া ঠিকই তো বলছিলেন, সেকেন্ড ইয়ারে পড়াইছিলেন, কিন্তু এটা তো বার কাউন্সিলের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার মনে হবে। তারপরে দেখেন 540 নাম্বার সেকশন আর 561, এই দুইটা জিনিস আপনাদের জানার আছে এখানে। 540 নাম্বার সেকশনে বলা আছে গুরুত্বপূর্ণ সাক্ষীকে তলব। আদালত মামলার যে কোনো পর্যায়ে যে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন দিয়ে পুনরায় রিকল করতে পারবে পরীক্ষা করার জন্য, এক্সামাইন করার জন্য সাক্ষী হিসাবে। এই যে একজন মানুষকে পুনরায় সাক্ষী হিসেবে তাকে রিকল করা, এটাকে বলা হয় আপনার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তাকে পুনরায় তলব। এটা কত নাম্বার সেকশনে আছে? 540 নাম্বার সেকশনে আছে। আর হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার, হ্যাঁ, এটা ইনহেরেন্ট পাওয়ার বলতে কি বোঝায়? হ্যাঁ, এই শুধুমাত্র হাইকোর্ট বিভাগের এই ক্ষমতাটা আছে, এটা তিনটা উদ্দেশ্যে প্রয়োগ করা হয়। আদালতের কোনো আদেশ কার্যকর করার জন্য, আদালতের ক্ষমতা অপব্যবহার যেন না হয় সেটা রোধ করার জন্য, আর ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। ইনহেরেন্ট পাওয়ার হলো অন্তর্নিহিত পাওয়ার, হলো এটা মাধ্যমে যেমন দেওয়ানিতে ছিল অন্তর্নিহিত ক্ষমতা, কত নম্বর সেকশনে ছিল কারো মনে আছে? 151 নম্বর সেকশনে, এবং এটা 23 সালের প্রশ্নে আসছে। আপনাদের জন্য ইম্পর্টেন্ট কম বাট গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, হাইকোর্টেরটা হলো আপনার 561A, ঠিক আছে। আপনি শুধু মনে রাখবেন এই ক্ষমতাটা প্রয়োগ করা হয় তিনটা উদ্দেশ্যে। একটা হলো আদালতের কোনো আদেশ কার্যকর করা, আদালতের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার রোধ করা, আর ন্যায় বিচার নিশ্চিত করা। এই হলো আপনার, হ্যাঁ, 561A। এখন আপনার এই হলো আপনার ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে। এর ভিতরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো পাইছি? গুরুত্বপূর্ণ যেগুলো পাইছি সেগুলোই আমরা আলোচনা করছি। সেগুলো হলো যে আপনার 54 ধারা, ঠিক আছে। 54 ধারায় যে গ্রেপ্তারের ব্যাপারগুলো আছে, 6 ধারা, 9 ধারা। 6 ধারায় হলো ফৌজদারি আদালত,
9 ধারায় হলো বিচারকগণ কিভাবে নিয়োগ করা হয়, 32 ধারা ও যে চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেটগণ আছে তাদের কার কতটুকু ক্ষমতা, ঠিক আছে। তারপরে মনে করেন যে এই যে 81 ধারায় ছিল ওয়ারেন্ট, 87 ধারায় ছিল হুলিয়া জারি, তারপরে সম্পত্তি ক্রোক 88 ধারা, ঠিক আছে, ব্রড কোশ্চেনের সঙ্গে রিলেটেড। তল্লাশি পরোয়ানা 96 নম্বর সেকশন। তারপরে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা 100 নম্বর সেকশন, ঠিক আছে। তারপরে মনে করেন যে ফৌজদারি যে আইন আছে, ফৌজদারি কার্যবিধি, এটা কি নিছক পদ্ধতিগত আইন কিনা, এটা আপনার মূল আইন হিসেবেও কাজ করে। এটা একটা সেকশন উদাহরণ হিসেবে দিতে পারেন, এটা হলো 107 নম্বর। কারণ কি 107 নম্বর হলো শান্তি রক্ষার জন্য একজনের কাছ থেকে মুসলেকা নেয়া। ওই মুসলেকা নেওয়া পর্যন্ত এটার শাস্তি, এটার কোনো শাস্তি দেওয়া হয় না, কিন্তু মুসলেকা দিছে যে আমি তারে হুমকি দেই নাই, তার জায়গা দখল করি নাই, ভবিষ্যতে করব না, এটাই তার পাওয়া। জরুরি অবস্থায় আপনার যে কোনো উৎপাত সেটা কিভাবে নির্ধারণ ইয়া করা হবে, নিবারণ করা হবে, 144 নম্বর জরুরি অবস্থা, 144 নম্বর ধারা, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনার এফআইআর, তারপরে এজাহার, আমলযোগ্য অপরাধ ও আমলযোগ্য অপরাধ 154, 164, হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে তদন্ত শেষ না হলে রিমান্ড, এটা 167। তারপরে হলো পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট 2 ধরনের, চার্জশিট, ফাইনাল রিপোর্ট, ব্রড কোশ্চেনের সঙ্গে খুবই রিলেটেড প্রকারভেদগুলা। পুলিশ রিপোর্ট 173 নম্বর সেকশনে। তারপরে হলো যে আপনার সুরাতহাল রিপোর্ট 174 নম্বর সেকশন, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনার ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, একটা হলো ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করা, আরেকটা হলো আমলে নেওয়া। এই যে সিআর মামলা, জিআর মামলা আমলে নেবে ম্যাজিস্ট্রেট, এটা হলো 190। আর ফরিয়াদের জবানবন্দি রেকর্ড করবে, এটা হলো 200 নম্বর সেকশন, ঠিক আছে, 200 নম্বর সেকশন। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে হলো যে নালিশ কখন খারিজ করে দিবে, কখন পরোয়ানা ইস্যু করবে, এটা হলো 203, 204। তারপর হলো 221 চার্জের বিষয়বস্তু 7টা যে বলছি আজকে। তারপরে দেখেন আপনার কয়টা অপরাধ একসাথে বিচার করা যাবে, 234 নম্বর সেকশন। তারপরে বলছে হলো ম্যাজিস্ট্রেট কোর্ট আর ফৌজদারি সেশন কোর্ট সম্পর্কে। ম্যাজিস্ট্রেট কোর্ট সম্পর্কে বলছি 141 থেকে 145, আর সেশন কোর্ট সম্পর্কে বলছি আপনার দায়রা যেটা 265 থেকে 265 কে, মানে 265 এ থেকে শুরু করে কে পর্যন্ত, ঠিক আছে। তারপর হলো ফরিয়াদি যে আছে, মানে বাদী পক্ষ, সেই ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে কি হবে, আপনার বিবাদী কি খালাস হয়ে যাবে। এটা কোথায় আছে, 247 নম্বর সেকশন। সংক্ষিপ্ত বিচারের কথা বলছি 260, 262 সামারি ট্রায়াল। তারপরে কি বলছে, আসামির অনুপস্থিতিতে বিচার, আসামি অনুপস্থিত, ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া, এটাকে বলে আইনি ভাষায় ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া, এটা হলো 339 বি। আর মামলার নিষ্পত্তির সময়সীমা যেটা বললাম যে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে 160 দিন, দায়রা আদালতের ক্ষেত্রে 360 দিন, এটা হলো 339 নম্বরের সি, ঠিক আছে। তারপরে হলো আপনার তারপরে কি বলছি, তারপরে চলে গেছি আপনার যেসব ক্ষেত্রে আপিল চলে না, 412, 413, 414। খালাস আদেশের বিরুদ্ধে আপিল 417 বলছি, ঠিক আছে। নথি তলবের ক্ষমতা কার আছে এটা বলছি 435, হ্যাঁ। তারপরে মনে করেন কি বলছি, হেবিয়াস কর্পাস নিয়ে বলছি 491, ঠিক আছে। তারপরে বলছি দায়রা জজের রিভিশন ক্ষমতা 439, 442। এরপরে হলো জামিনযোগ্য অপরাধ, অযোগ্য অপরাধ, আগাম জামিন 496, 97, 98। তারপরে হলো গুরুত্বপূর্ণ সাক্ষীকে তলব কোথায় বলা আছে 540। তারপরে কি হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা 561 এ, 561 এ। তো এই হলো আপনাদের আজকে পুরোটা সম্পর্কে, আইন সম্পর্কে আমি একটা সামারি, একটা ধারণা দিতে চেষ্টা করছি, কারণ এখানে 565টা সেকশন। আপনি যদি মোটামুটি যেগুলো বললাম এইগুলো যদি মোটামুটি আয়ত্তে রাখতে পারেন, আপনার সেকেন্ড ইয়ারটা খুব সুন্দরভাবে চলে যাবে। কারণ ফৌজদারি কার্যবিধি হলো সবচেয়ে তুলনামূলক কঠিন সাবজেক্ট আপনার সেকেন্ড ইয়ারের যতগুলো সাবজেক্ট আছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছেন, এবং কোশ্চেন পড়তে গেলে বুঝবেন। আমি যে আপনাদেরকে সংক্ষিপ্ত সাজেশনটা দিছি, ওইখানে দেখবেন যে কোশ্চেনগুলো আমি একটু সাজায় সাজায় লেখার চেষ্টা করছি, মিলায়া আপনি ওইখানে দেখবেন যে একই রিলেটেড আপনার
8টা কোশ্চেন 9টা কোশ্চেন একই রিলেটেড একটার ভিতরে আছে, কারণ আপনার কোশ্চেন 6টা পর্যন্ত থাকে, তো 6টার জন্য আপনাকে 8টা 9টা তো পড়তেই হবে ছোটো ছোটো করে। তো ওই কোশ্চেনগুলো আপনারা 2-3বার আগে পড়ার আগে 2-1বার পড়বেন কোশ্চেনগুলো, তাহলে দেখবেন মাথার ভিতরে একটা সেট আপ হয়েছে। আর এই যে আমি সেকশনগুলো বললাম, এই ভিডিওটা কাইন্ডলি আজকের যে ইয়েগুলো বললাম এটা শুনবেন, আর কত ভিডিওটা শুনবেন। শোনার পরে আপনি ব্রড কোশ্চেনটা আগামী ক্লাস থেকে ধরবো, তখন যদি তখন আপনার মনে হবে যে না আমি ফৌজদারি সম্পর্কে কিছু জানি না আসছি, মানে আমি কিছু জানি, আমি এখন পড়তে পারতেছি, আপনার কাছে কনফিডেন্ট মনে হবে। আদারওয়াইজ কনফিডেন্ট মনে হবে না। আপনি দেখেন ফৌজদারি কার্যবিধিতে আপনারা সেকেন্ড ইয়ারের যারা মার্কস পাইছে দেখেন 30, 35, 32, অন্য সাবজেক্টে 50ও পাইছে, বাট এইখানে পাচ্ছে না। ঠিক আছে, কারণ কি? কারণ এইটা পূর্ণাঙ্গ বেসিস অন দ্য মেইন ল, এটা একটা কার্যবিধি। এখানে উল্টাপাল্টা সেকশন যদি লেখা থাকে সেক্ষেত্রে রাইগা গাইটা দেয় স্যাররা, এটা একটা সমস্যা। এই জন্য বলছি সেকশন মনে না থাকলে না লেখাটা বেস্ট অপশন। আচ্ছা, তাহলে টুডে আপ টু দিস। আর কারো কোনো কোয়েশ্চেন আছে না? বলুন। এটা ঘোলাবে না, এটা জিনিসটা করতে হবে কি, আপনাদের কাছে মনে হয় বেয়ারেক নাই, এটার মূল যে পার্টগুলো আছে, যেমন দণ্ডবিধিতে মূল পার্ট আছে, যেমন শাস্তি, এটা একটা মূল পার্ট। তারপরে মনে করেন দণ্ডবিধিতে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, এটা একটা পার্ট। সম্পত্তির আত্মরক্ষার অধিকার, এটা একটা পার্ট। আর হলো দণ্ডবিধিতে যে কাজটা করতে হবে, এটা আপনারা এখন করলেও পারেন, এখন করলে ভবিষ্যতে কাজে লাগবে, বার কাউন্সিল এবং অ্যাডভোকেসিতে কাজে লাগবে। প্রত্যেকটা, যেমন চুরি অপরাধ যেখান থেকে শুরু হয়েছে ওইগুলার ধারাগুলা, অপরাধ কিন্তু বেশি নাই, সর্বোচ্চ 30-35টা অপরাধ আছে, 40টা অপরাধ আছে সর্বোচ্চ। এইগুলো যদি ধারাগুলা দণ্ড মনে রাখতে যায় না এখনই, যে চুরি 378 চুরি এতটুকু, ঠিক আছে, আপনার দস্যুতা 390 এতটুকু। কারণ আপনি যদি দণ্ড লেখেন আপনি ঘুলায় যাবে, কারণ আপনি প্রথম এই জিনিসটা দেখতেছেন। সো আপনি কি করবেন, আপনি জাস্ট অপরাধটা কোন সেকশনে আছে এটা শুধু লেখা মনে রাখার চেষ্টা করবেন। গাইড নেন, বই নেন, যেটাই নেন, একটা পেজে 1 পেজ অথবা 2 পেজ হইতে পারে, জাস্ট অপরাধগুলো, দণ্ড লিখতে যাবেন না, তাহলে দেখবেন যে নিজের কাছে ঘুলাই যাচ্ছে। দণ্ড পরে লিখবেন, আগে অপরাধগুলো সম্পর্কে, যেমন চুরি কোথায় আছে, দস্যুতা কত নাম্বার সেকশনে আছে, ডাকাতি কত নাম্বার সেকশনে আছে, জালিয়াতি ধর্ষণ কত নাম্বার সেকশনে আছে, তারপরে মনে করেন যে আঘাত কত নাম্বার সেকশনে আছে, গুরুতর আঘাত কত নাম্বার সেকশনে আছে, খুন 10টা জায়গার মধ্যে 10টা জায়গার খুন যে পড়াইছিলাম ব্রড কোশ্চেনে, 10টা জায়গায় 10টা সেকশন একদম ঠাডা মুখস্থ। যে ক্ষেত্রে প্রস্তুতি নিলেই 7টা ক্ষেত্রে সেটা অপরাধ, সেই 7টা সেকশন। এইভাবে সেকশনগুলো যদি লেখেন আপনার সর্বোচ্চ 30, 35, 40টা হতে পারে সর্বোচ্চ, বাট আপনার ওভারঅল একটা ধারণা চলে আসবে দণ্ডবিধির ভিতরে। কারণ ফৌজদারির যে 2 নাম্বার তফসিলটা আছে আমার কাছে বেয়ারেক্ট আছে, ওইখানের 2-1টা পেজ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন অনেক রাত হয়ে গেছে, অন্য এক সময় আমি দিয়ে দিব, কেউ একজন আমাকে মনে করাই দিন। ওইখানের 8টা কলাম সহ আমি পেজটা দিয়ে দেবো, আপনারা দেখবেন ওইখানে দণ্ডবিধির সকল অপরাধ ওইখানে মেনশন করা আছে, এবং ওইখানে লেখা আছে কোনটা জামিনযোগ্য অপরাধ, ঠিক আছে, দণ্ডবিধির ধারা কত নাম্বার, অপরাধটা কি, ওই অপরাধের নামটা লেখা আছে, ওইটাতে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে কি না। ওই যে 54 নম্বর সেকশনে বলা আছে কোন ক্ষেত্রে, 11টা ক্ষেত্রে পুলিশ কি আপনার ওয়ারেন্ট ছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এই 11টা ক্ষেত্র এখানে প্রত্যেকটা আইনে লেখা আছে কোনটাতে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে কি না, কোনটাতে সমন পরোয়ানা দেওয়া যাবে, জামিনযোগ্য কিনা, মীমাংসাযোগ্য কিনা। মীমাংসাযোগ্য বলতে কি, ওই যে লিগ্যাল এইড অথবা আপোষনামার মাধ্যমে মীমাংসাযোগ্য কিনা, দণ্ডবিধি অনুযায়ী ওইটার শাস্তি কী, তারপর হলো এটা কোন আদালতে বিচারযোগ্য, মানে কি ফৌজদারির কোন আদালতে বিচারযোগ্য সেটা পর্যন্ত সেখানে বলা আছে। কত ইন্টারেস্টিং। এই জন্য আমি বলছি শুরু থেকেই যে বলি যে দণ্ডবিধি আর ফৌজদারি এটা হলো একটা আপনার বার, আর ওই পাশে হলো 7টা আইন যে আছে বার কাউন্সিলের, ওইখানে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, আর হলো দেওয়ানি কার্যবিধি। আর সাক্ষ্য আইনটা 2টার সাথেই রিলেটেড, সাক্ষ্য আইনটা এই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টুডে আপ টু দিস, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু।